হ্যালো এভরিবডি, আজ তাহলে আমরা ম্যাথসের পেপার ওয়ানে সিটেটের পেপার ওয়ানে 2024 সালের জুলাইয়ের কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব এবং আমরা করব শুধুমাত্র ম্যাথস পোর্শনটা। ঠিক আছে, এটা ম্যাথস সিরিজের মধ্যে চলছে। দেখো 1 নম্বর কোয়েশ্চেন, আমরা জানি সিটেটে পেপার ওয়ানে আনসার মানে ম্যাথসের ক্ষেত্রে অত্যন্ত সহজে আসে। চলো শুরু করি। নিয়ম হলো প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করার পরে তোমরা সলভ করবে এবং তারপরে আমার সঙ্গে মিলাবে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে, প্রথম কোয়েশ্চেন নাম্বার 13, 12,000 প্লাস 1300 প্লাস 2 10 ইকুয়াল টু। তাহলে সবার প্রথমে 12,000কে আমরা লিখবো 12,000, 1 2 3 12,000 লিখলাম, পাশে লিখি 1 2 3 12,000। তারপর রয়েছে 1300 মানে 1300, 1300 লিখলাম। বলা হয়েছে 2 10, আচ্ছা 2 মানে 2 10 মানে 2 10, তাহলে কত হয়ে গেল 20। তাহলে 20 অ্যাড করে দিলাম, তাহলে কত হবে, এখানে 0 হবে, হচ্ছে না কেন 0, তাহলে প্লাস করলে কত হয়ে যাবে 0, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 1, 14,320 কোথায় আছে অপশানে। আচ্ছা কিছু ভুল করছি মনে হচ্ছে, 12,000 ওকে, 1300 তারপর রয়েছে 20, ও সরি, এটা 3 হবে, এটা 3 হবে, এটা ওকে। তাহলে 13,320 কোথায় আছে, 13,320 এই যে 13,320, তাহলে উত্তর হয়ে যাবে 4টা। ঠিক আছে, উত্তর হয়ে গেল 4টা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 1 crore ইকুয়াল টু, মিলিয়নে নিয়ে যেতে হবে, এটা মানে ইন্টারন্যাশনাল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে 1 crore, তাহলে 1 crore মানে আমরা জানি, আমরা চলো করে দেখি প্রথমে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো। তাহলে কোটির নিচেই 1 হবে, বাকি 0, 0 0, হাজার, কতগুলি 0 হয়ে গেল 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি যে 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। তাহলে দেখি কতদূর আসছে 10 লাখ, 10 লাখ কতদূর আসছে, এই পর্যন্ত আসছে 10 লাখ, তাই তো, এই পর্যন্ত। এই যে এটা হয়ে গেল 10, এটা হয়ে যাবে 100 বলবো, এটা হলো শতক, এটা হলো হাজার, এটা হলো অযুত, এটা হলো লক্ষ। তাহলে 10 লাখ পর্যন্ত আমরা নিয়ে নেব, তাই তো। তাহলে আনসার হয়ে যাবে আমাদের 10 লাখ, মানে 10 লাখে হবে 1 মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। তাহলে এখানে 1 crore মানে কি, 1 crore মানে হলো 100 লাখ। তাহলে 100 লাখ এখানে 10 দিয়ে, মানে এর সঙ্গে 10 দিয়ে মাল্টিপ্লাই করেই তো 100 হলো। সেই জন্য আমরা কি করব, এর সঙ্গেও যেহেতু 1 crore করবো এটাকে আমরা, ওই জন্যে এর সঙ্গেও 10 দিয়ে মাল্টিপ্লাই করে 10 মিলিয়ন করছি আমরা, ওই জন্য আনসার হবে 10 মিলিয়ন ইকুয়াল টু 1 লাখ, 1 crore। তাহলে আনসার হবে এটা। যদি তোমরা এইভাবে বুঝতে না পারো আমি অন্যভাবে বোঝাচ্ছি। ইন্টারন্যাশনাল ফর্মে কি করা হয়, 3টের পরে পয়েন্ট দিয়ে দিলেই মিলে যায় উত্তরটা। দেখো আমি তোমাদের মতো বোঝাচ্ছি। ইন্টারন্যাশনাল ফর্মে এই 3টের পরে একটা কমা দিয়ে জেনারেলি আমরা কি করি, ধরো আমি লিখবো 1 লাখ, 1 লাখ, তাহলে আমরা কি করি, প্রথমে দুটোর পরে 100 কমা দিয়ে দিই, তারপরে 1000 কমা দিয়ে দিই, এরকম করি তো আমরা জেনারেলি, এটা আমরা করে থাকি। সরি উল্টো করলাম কেন, 3টের পরে প্রথমে 3টের পরে কমা দিই, দুটোর পরে কমা দিই, এটাকে বলি আমরা 100, এটাকে বলি 1000, এটাকে বলি লাখ, তাই তো আমরা করি জেনারেলি। ইন্টারন্যাশনাল ফর্মে কী করতে হয়, এখানে 3টের পরে দিতে হয়, যেমন এখানে 3টে, এখানে 3টে কমা, আবার এখানে 3টে কমা, তাহলে এখানে আনসার পেয়ে গেলাম দেখো 10। তো এটা কি আমরা বলি মিলিয়ন। ঠিক আছে, এটা কি আমরা বলি মিলিয়ন। তোমাদের হোমওয়ার্ক কী হবে, এখান থেকে কি শিখবে তোমার প্রিভিয়াসের কোয়েশ্চেন থেকে, যে আমরা একটু বিলিয়ন মানে জেনে যাব, 1 বিলিয়নে কত লাখ, 1 বিলিয়নে কত ক্রোড় জেনে যাব। আর মিলিয়ন তো অলরেডি আমরা জানি, 10 লাখে 1 মিলিয়ন। ঠিক আছে, তারপর দেখি চলো, তাহলে আনসারটা কোনটা বললাম, এর আনসারটা হলো 10 মিলিয়ন, বিয়েরটা আনসার। তারপরে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট সুটেবল টু এক্সপ্লেন কনসেপ্ট অফ ডেসিমেল। তাহলে প্রশ্ন হলো ডেসিমেল মানে হলো দশমিক। বলা হয়েছে বাচ্চাদেরকে দশমিক পড়ানোর জন্য কোনটা বেস্ট, মানে উপকরণ কোনটা, বেস্ট ম্যাটেরিয়াল কোনটা, নাম্বার চার্ট নাকি টেলার্স অ্যাবাকাস নাকি ডাইন্স ব্লক নাকি গ্রাফ পেপার। দেখো এটা তোমরা নোটস বানিয়ে নেবে,
যে দশমিক পড়ানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক তো হবে গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমরা দশমিক খুব ভালোভাবে বুঝতে পারি, কারণ ধরো এরকম গ্রাফ হয় তো এখানে 1 2 এই মাঝখানেরগুলি পয়েন্ট বলা হয়, এটা 1 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটাকে আমরা বলবো 1.4। তাহলে পয়েন্টের ধারণা এখান থেকে তারা পেয়ে যাচ্ছে, পয়েন্ট মানে ডেসিমেল মানে দশমিক। তাহলে গ্রাফ পেপার তো হবে, ডি কোথায় কোথায় আছে আগে দেখি। এখানে ডি নেই, আনসার হবে না, এখানে ডি নেই, আনসার হবে না, এখানে ডি আছে, এখানে, তাহলে আনসার তো আমরা এমনি এমনি পেয়ে গেলাম যে আনসার হবে সি এরটা। তাহলে সি এরটা কি আছে, ডি তো হলো, আর বি এ কে আছে ডাইন্স ব্লক, উত্তরটা ডাইন্স ব্লক হবে। ডাইন্স ব্লক তোমরা গুগল সার্চ করে দেখবে, ডাইন্স ব্লক এরকম ব্লক থাকবে, তো সেখানে অনেকগুলো জিনিস থাকে, এগুলি এক একটা পয়েন্টকে নির্দেশ করে, ঠিক আছে। তোমরা সার্চ করে দেখবে, লিখবে ডাইন্স ব্লক সিটেট, দেখবে পেয়ে যাবে, টেক্সট বুকের সলিউশন দিয়ে দেবে। আর নিউমেরেসি চার্ট এটা শুধুমাত্র সংখ্যাগত ধারণা বোঝার জন্য হেল্প করা, আর টাইলার্স অ্যাবাকাস এটাও সংখ্যা ধারণা বোঝার জন্য হেল্প করে, ঠিক আছে, বা অ্যাডিশন এইসব করার জন্য হেল্প করে। তোমরা সব সার্চ করবে দিয়ে আলাদা আলাদা করে নোটস বানাবে কোনটা কিসের জন্য হেল্প করে। আনসার হয়ে গেল তিনেরটা। নেক্সট দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ নো লাইন অফ সিমেট্রি, নিচের কোনটা নো লাইন অফ সিমেট্রি। সিমেট্রি মানে কি, সিমেট্রি মানে হলো সাদৃশ্যতা। সাদৃশ্য মানে কি, তাহলে একটা হবে সিমেট্রি কোনটা, যে জিনিসগুলি দুই দিকে সমান। যেমন ধরো আমি এই ছবিটা আঁকলাম, তো এই ছবিটাকে যদি আমি মাঝখান দিয়ে কাটি, এই দিকটাও যা দেখতে এই দিকটাও তাই দেখতে, এটাকে বলা হয় সিমেট্রি। যেমন আমি ধরো এমকে, এই এমকে তুমি মাঝখান দিয়ে কাটো, এমকে তুমি যদি মাঝখান দিয়ে কাটো না, তাহলে এমের এই দিকটাও যা এই দিকটাও তাই। তুমি এই একে মাঝখান দিয়ে কাটো, তুমি মাঝখান দিয়ে যদি তুমি কাটো, এর এই দিকটাও যা পাবে এই দিকটাও তাই পাবে। কিন্তু তুমি ধরো পিকে মাঝখান দিয়ে কাটছো, তাহলে পি এর এই দিকটা সেম হবে, নিশ্চয়ই হবে না, তার মানে এটা সাদৃশ্য নয়। তাহলে এবার কোয়েশ্চেনের দিকে তাকাও, কোয়েশ্চেনের দিকে এবার তাকাও, বলা হয়েছে নো লাইন অফ সিমেট্রি, নিচের কোনটা সিমেট্রি অফ লাইন নেই। এক্সের তুমি মাছ দিয়ে কাটো, দেখো সুন্দর সিমেট্রি অফ লাইন পাচ্ছ। এর তুমি মাছ দিয়ে কাটো, দেখো সুন্দর একটা সিমেট্রি পাচ্ছ, তাহলে এটাও ঠিক আছে। এম এর মাছ দিয়ে কাটো, দেখো দুই দিকে সমান পাচ্ছ, তাহলে এটাও সিমেট্রি। তাহলে সিমেট্রি নয় কোনটা, এল। তাহলে আনসার কি হয়ে গেল, আনসার হয়ে গেল আমাদের এল। এলকে তুমি মাছ দিয়ে কাটো, দেখো কোনো রকমের কোনো সিমেট্রি পাচ্ছ না, এইদিকে কাটলেও পাচ্ছ না, আবার এইদিকে কাটলেও পাচ্ছ না, তাহলে আনসার হয়ে যাবে কোনটা, এল হয়ে যাবে আনসার, ঠিক আছে। নেক্সট দেখি এগুলো কি বলছি, তারপর একটা দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, ইন সার্টেন উইক, একটা নির্দিষ্ট সপ্তাহে নাম্বার অফ পেশেন্ট ইন আ ডেন্টাল ক্লিনিক ওয়াজ। তাহলে এক সপ্তাহে সানডে মানডে থেকে একদম স্যাটারডে পর্যন্ত এক সপ্তাহে কতদিন কতগুলি পেশেন্ট আসে একটা ডেন্টাল ক্লিনিকে, দাঁতের ডাক্তারের কাছে। তাহলে মানডেতে আছে 25টা লোক, টুয়েসডেতে 38, এইভাবে সব ডেটা দিয়ে আছে। কোয়েশ্চেন কি বলেছে, বলা হয়েছে ওপরের টেবিল থেকে কোনটা রং স্টেটমেন্ট, খেয়াল থাকে কোনটা রং জানতে চেয়েছে, মানে কোনটা ভুল। তাহলে এক নম্বরের স্টেটমেন্ট কি বলেছে, টোটাল নাম্বার অফ পেশেন্ট ওয়াজ 200। তাহলে দেখি যোগ করে 200 হচ্ছে কিনা, দেখি তাহলে 5 আর 8 13, 13 আর 5 হয়ে গেল 18, 18 আর 8 হয়ে গেল 26, 26 আর 6 32, 32 আর 9 32 আর 9 41 1, 41 1 হাতে থাকলো 4, তাহলে 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 14, 14 আর 6 3 3 6, 14 আর 6 কত হয়ে গেল 20, তাহলে 201, 201। এখানে কি বলেছিল টোটাল নাম্বার অফ পেশেন্ট 200, তাহলে এটা 201, তো তাহলে এটা ভুল। আর আমাদের জানতে কি চেয়েছে কোনটা রং, তাহলে আনসার হয়ে গেল কিন্তু একটাই, বাকিগুলো চেক করারও কোনো প্রয়োজন নেই, আমরা তো রংটা পেয়ে গেছি, ঠিক আছে, আমরা রংটা পেয়ে গেছি। তাহলে আনসার হয়ে গেল এইটা। পরীক্ষার হলে তোমরা চেক করবে না, কিন্তু আমি অ্যানালিসিস করাচ্ছি ওই জন্য আমি চেক করে দিচ্ছি। রেঞ্জ অফ ডেটা ইজ 27। আচ্ছা দরকার নেই, ছাড়ো, ফালতু অ্যানালিসিস করে লাভ নেই, কোয়েশ্চেন তোমাদের এমনই আসবে পেপার 1-এ। তারপরে কি আছে দেখি, টাইম বেড়ে যাবে ওই জন্য আমি আর করছি না। তারপর দেখো রয়েছে এক্স বাই ওয়াই। আচ্ছা ইউজ টু মানি ওয়াই রেশিও মানি, এটা রেশিও, ঠিক আছে, এটাকে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় রেশিও, বাংলায় বলা হয় অনুপাত, অনুপাত বলা হয়। তো এই অনুপাতের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন এখানে অনুপাতটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। বেশ, এটাকে ইমপ্লাই করে দেখি। আমরা জানি কি এরকম থাকলে কোনাকুনি গুণ হয়,
তাহলে দেখি, তাহলে আমি এক্স এই পিটাকে আমি এখানে নিয়ে যেতে পারি, তাহলে এক্স বাই পি ইকুয়াল টু আবার ওয়াইটাকে এখানে নিয়ে যেতে পারি ইকুয়াল টু ওয়াই বাই কিউ। বুঝতে পারলে তোমরা এই পর্যন্ত? বলা হয়েছে নিচের কোনটা ট্রু, নিচের কোনটা ট্রু। আমি প্রথম থেকে আরেকবার করছি, হয়তো তোমরা বুঝলে না। বলা কোয়েশ্চেনে বলেছে নিচের কোনটা ট্রু, একটু ছোট করি। কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটা ট্রু, তাহলে দেখি প্রথমে রয়েছে কি এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ বাই কিউ। দেখো প্রথমে আগে এটাকে সাজিয়ে লিখি, রয়েছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ। আমরা, তোমরা নিশ্চয়ই একটা নিয়ম তোমরা জানো, যদি আমরা এই এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ এমন থাকে না, যদি আমরা নিচে এই দিকের এর সঙ্গে যা যোগ করি এর সঙ্গে তাই যোগ করি, তাহলে দুই দিকেই এমন যোগ করলে করা যায় ইচ্ছা মতো। এটা নিশ্চয়ই জানো তোমরা, এটা জানলে আমার একটা হেল্প হবে। দেখো এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্সের সঙ্গে ওয়াইটা যোগ করলাম, আর নিচে ওয়াই থাকলো, তাহলে এর সঙ্গে পি এর সঙ্গে কিউটা যোগ করতে হবে। এটা ঠিক আছে নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তাহলে একেরটা একদমই ঠিক আছে। দুয়েরটা দেখি, দুয়েরটা কি আছে, এক্স আগে কি ছিল, ছিল এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ। এখানে কি করেছি, ওয়াইটা বাদ দিই, তাহলে এখানে যদি ওয়াইটা বাদ দিই এখানে কিউটাও বাদ দিতে হবে, কিউটা বাদ দিয়েছে, তাহলে এটাও ঠিক আছে। এখানে এখানে কি আছে, এবারে চলো তিনেরটা দেখি, তিনেরটা দেখি কি আছে। কোয়েশ্চেনে কি রয়েছে, কোয়েশ্চেনে কি রয়েছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ। আমি আগে কি বলেছি, আমরা কোনাকুনি গুণ করতে পারি বা কোনাকুনি চেঞ্জও করতে পারি, তাহলে এক্স বাই পি ইকুয়াল টু এই এই ওয়াইটা এইদিকে চলে যাবে ইকুয়াল টু ওয়াই বাই কিউ। এটাও তাই রয়েছে, এক্স রেশিও পি ইকুয়াল টু ওয়াই রেশিও কিউ, এটা মানেই বাই, এটাও ঠিক রয়েছে। কিন্তু আনসারটা কি তাহলে, ভুলটা কোনটা, ভুলটা হবে চারটা। কেমন ভুল দেখি, দেখো আমরা কি কি রয়েছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ, এখানে কি রয়েছে এক্স প্লাস ওয়াই, দেখতে পাচ্ছ এখানে দেখো যেটা আমি মার্ক করছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স করেছে, এক্স প্লাস সরি এক্স প্লাস ওয়াই বাই এক্স করেছে, এখানে তো এক্স ছিলই না, কি করে করতে পারে। তাছাড়া একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, দেখো এখানে প্লাস রয়েছে কিন্তু এইখানে মাইনাস, এখানে মাইনাস রয়েছে, তাহলে ওপরে প্লাস ছিল, খেয়াল করে দেখো তো, দেখো এইখানে ওপরে প্লাস ছিল, এখানে ওপরে প্লাস ছিল, এখানে ওপরে মাইনাস ছিল, এখানে ওপরে মাইনাস ছিল, এখানে খালি রেশিও ছিল, খালি রেশিও ছিল, এখানে ওপরে প্লাস ছিল, এখানে প্লাস থাকার দরকার ছিল, মাইনাস আছে। তাহলে আমরা বুঝতে পারলাম উত্তর হয়ে গেল ডিএরটা, ভুলটা রয়েছে, ভুলটা রয়েছে ডিএরটা। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করেছে কোনটা ট্রু, তাহলে অপশন দেখি, এইগুলো হলো অপশন, ঠিক আছে। পরীক্ষার জন্য এই চারটে দেখে তোমরা এবিসিডি মেরে দিয়ে এসো না, অপশন হলো এইগুলো হলো অপশন, এই কটা হলো অপশন, ঠিক আছে, এই কটা হলো অপশন। এর মধ্যে উত্তর দেখি, তাহলে এর মধ্যে কোনটা উত্তর, একমাত্র ডি এরটা ভুল, যেখানে ডি আছে কেটে দাও, এখানে ডি আছে উত্তর নয়, তাহলে উত্তর কোনটা হবে, এ, এবিসি তিনটেই ঠিক। চলো পরেরটা দেখি, দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং Indian mathematics are known as founder of numerical analysis। নিউমেরিক্যাল অ্যানালিসিস কারা এই নামে পরিচিত ইন্ডিয়াতে, মানে সংখ্যা নিয়ে তত্ত্ব নিয়ে খুব রিসার্চ করেছেন কারা কারা। এক তো আমরা সবাই জানি রামানুজন, নাম তোমরা সবাই শুনেছো রামানুজন। দুই হলো আর্যভট্ট, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে, 1 and 4, তাহলে এরটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এরটাই উত্তর হয়ে যাবে। চলো পরেরটা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ট্রু অ্যাবাউট নাম্বার বা সংখ্যা সংক্রান্ত কোন তথ্যটি সত্য। এটা করার আগে নাম্বার সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দেওয়া প্রয়োজন রয়েছে, ঠিক আছে, দাঁড়াও খালি জায়গা খুঁজি। দেখো প্রথমে রয়েছে ন্যাচারাল নাম্বার, তোমরা না জানলে তোমরা লিখতেই পারবে না যে কোনটা কি, মানে কোনটা কি নাম্বার না জানলে। দেখো 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 চলতেই থাকলো ইনফাইনাইট পর্যন্ত, এইগুলোকে আমরা বলি
ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যা। এরপরে আমরা দেখব হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বার বলতে বা অখণ্ড সংখ্যা, এদেরকে বলতে কাদেরকে বোঝায়? এখানে শুধু এই জিরোটা এক্সট্রা যোগ হবে, বাকি 1 2 3 4 5 চলতেই থাকলো, ঠিক আছে। তাহলে কি বললাম, ন্যাচারাল নাম্বারও যা, হোল নাম্বারও তাই, শুধু হোল নাম্বারে জিরোটা এক্সট্রা অ্যাড থাকবে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে হোল নাম্বার ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারের ভিতরে ন্যাচারাল নাম্বার তো থাকবে, তার সঙ্গে জিরো থাকবে। আমি এটা এমন লিখলে ভালো হতো, জিরো প্লাস ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারের ভিতরে ন্যাচারাল নাম্বার তো থাকবে, সঙ্গে জিরো থাকবে, ঠিক আছে। তারপরে আরেকটা কি রয়েছে, ইন্টেজার্স। INTEGERS, ইন্টেজার্স নাম্বার বলতে কাদেরকে বোঝায়? ইন্টেজার্স বলতে দেখো মাইনাস থেকে শুরু হবে, ডট 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 ডট, -3 -2 -1 0 1 2 3 চলতে থাকলো, বুঝা গেল? অর্থাৎ মাইনাস থেকে শুরু হবে, পজিটিভে গিয়ে শেষ হবে। ক্লিয়ার হলো ইন্টেজার্স বলতে কি বুঝতে পারলাম? তাহলে আরেকবার লিখছি আমি, ইন্টেজার্স বলতে বোঝানো হয়েছে মাইনাস থেকে শুরু হবে। যেমন ধরো -9 -8 মাইনাস চলতে থাকলো ধীরে ধীরে -3 -2 -3 -2 -1 0 1 2 3 4 চলতেই থাকলো অর্থাৎ মাইনাসও হবে, জিরোও হবে, প্লাসও হবে, সবগুলি হবে, মাইনাসের দিকটাও হবে, জিরোও হবে, আবার প্লাসও হবে। এটা হলো ইন্টেজার্স। তাহলে এদের মধ্যে পজিটিভ ইন্টারেস্ট বলতে 1 2 থেকে 5 পর্যন্ত নেগেটিভ ইন্টারেস্ট, নেগেটিভের সাইডের সব সংখ্যাগুলি, ঠিক আছে। তারপর রয়েছে রেশনাল নাম্বার। নোটস বানিয়ে নেবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। মক টেস্ট দেবে, দেখবে অনেক জায়গায় হেল্প পাবে এই জায়গাটার। রেশনাল নাম্বার বলতে যেগুলিকে আমরা p/q আকারে লিখতে পারি, যেমন 5/3, যেমন 0.63। এবার বলবে স্যার 0.63 তো p/, নয়, যদি আমরা ভেঙে দিই, হ্যাঁ, এবার তো হয়ে গেল p/q আকার, ঠিক আছে। আর ইররেশনাল নাম্বার বলতে মানে রেশনাল মানে মূলদ, রেশনাল মানে মূলদ, এটা মানে হলো অমূলদ, RATIONAL। ইররেশনাল নাম্বার মানে হলো অমূলদ। এবার অমূলদ সংখ্যা কাদেরকে বলি আমরা? এই সমস্ত, যেমন পাই একটা অমূলদ সংখ্যা, √3 √5। আচ্ছা, √16 কি অমূলদ? না, √16 মানে তো 4, এটা কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে। বেশ, তাহলে এইগুলো জানা দরকার। এবার আমরা কোয়েশ্চেনটার দিকে যাই। কি কোয়েশ্চেন ছিল, তোমরা এগুলি নোটস বানিয়ে নেবে। কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল অল পজিটিভ ইন্টিজার্স আর হোল নাম্বার। আমরা দেখলাম পজিটিভ ইন্টিজার্স বলতে কাদের কথা বলা হয়েছে? পজিটিভ ইন্টিজার বলতে 1 2 3 4 5 6 এদের কথা বলা হয়েছে। অবশ্যই এরা তো হোল নাম্বারই, তাই না? এরা প্রত্যেকেই হোল নাম্বার, এবং এদের সঙ্গে জিরো অ্যাড করা, জিরোও হোল নাম্বার। যদি জিরো না দিই, এরাও তো হোল নাম্বার। মানে ধরো, ভালো করে বোঝো, ধরো আমাদের বাড়িতে আমি রয়েছি, বাবা রয়েছে, মা আব্বু সবাই রয়েছে, এদের মধ্যে সবাই তো শেখ। আমি হাবিবুল্লাহ শেখ, আমার বাবা মানে অমুক শেখ, তার বাবা অমুক, মানে তার মেয়ে অমুক শেখ, অর্থাৎ সবাই তো শেখ পরিবারের। তার মানে কি, হোল নাম্বারের ভিতরে সবাই হোল নাম্বার হবে। এর মধ্যে পজিটিভ ইন্টিজার্সও একটা হোল নাম্বার, ঠিক আছে। তাই এটা ঠিক। তারপর একটা চেয়েছে কি, ট্রুটাই চেয়েছে, তাহলে প্রথমটাই ঠিক, বাট বাকিটাও চেক করব। অল হোল নাম্বারস আর ইন্টেজার, সমস্ত হোল নাম্বারই ইন্টেজার। কারণ আমরা কি দেখলাম, ইন্টেজার বলতে আমরা কি দেখলাম? দেখো, ইন্টেজার বলতে আমরা দেখলাম যে নেগেটিভ থেকে শুরু হবে, অন্য কালি নিয়ে, তাহলে বুঝতে পারবে না। ইন্টেজার্স বলতে আমরা কি দেখলাম, যে নেগেটিভ থেকে শুরু হবে, পজিটিভে যাবে। তাহলে ইন্টেজার্সের ভিতরেও তো হোল নাম্বারই থাকছে, 0 থেকে, এইটা তো হোল নাম্বার, নেগেটিভটা বাদ দিলে, তাহলে এটাও তো ঠিক জিনিস, এটাও ঠিক জিনিস, কই এটাও ঠিক জিনিস। তারপরটা দেখি আমরা, তাহলে এটাও ঠিক হলো। তারপরটা দেখি, অল রেশনাল নাম্বার আর রিয়াল নাম্বার। রেশনাল নাম্বারও রিয়াল নাম্বার, আবার ইররেশনাল নাম্বারও রিয়াল নাম্বার। তাহলে কি দেখলাম, যে রিয়াল নাম্বার বলতে রেশনাল নাম্বারও রিয়াল নাম্বার, আবার ইররেশনাল নাম্বারও রিয়াল নাম্বার, দুটোই রিয়াল নাম্বারেরই পার্ট, ঠিক আছে। তাহলে এটাও ঠিক। তারপরে
অল ইরেশনাল নাম্বার আর রিয়াল নাম্বার, এটাও ঠিক যেটা বললাম। তাহলে এর আনসার হিসাব মতো হওয়া কি প্রয়োজন? চারটেই ঠিক, কিন্তু সমস্যা হলো চারটেই ঠিক এমন অপশানই দেয়নি। আচ্ছা, এটাকে আমার ছোটো করতে হবে, এটাকে ছোট করতে হবে। দেখো, অপশানই দেয়নি চারটি ঠিক, তো আমি আর করছি না, এটাকে রেখে দিচ্ছি, পরে তোমাদের হেল্প লাগতে পারে। তো চারটে ঠিক অপশানই দেয়নি, তো এটা তোমরা যে যাই পরীক্ষাতে প্রশ্নটা ভুল আছে, উত্তর হবে এ বি সি ডি সব কটাই ঠিক। এটা দেয়নি অপশানে, তার মানে উত্তরে যে যা উত্তর করবে সবাই ফুল নাম্বার পাবে। কোয়েশ্চেনটা ভুল আছে। চলো নেক্সট যাই, অপশান ভুল আছে। নেক্সট কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে দ্য মেন অ্যাপ্রোচ সাজেস্টেড বাই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ইন টিচিং লার্নিং ম্যাথামেটিক্স ইজ। ম্যাথামেটিক্স শেখানোর ক্ষেত্রে প্রধান অ্যাপ্রোচ কোনটা হওয়া উচিত? অবশ্যই তোমরা সবাই জানো কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ মানে কি? এর মানে হলো লার্নিং বাই ডুইং, অর্থাৎ নিজের লার্নিং, শিক্ষা গ্রহণ করবে, বাই ডুইং নিজের হাতে কোনো কাজ করে সে শিক্ষা গ্রহণ করবে। তাহলে এগুলোর মধ্যে একটাও নয়, উত্তর হবে এরটা। তবে তোমাদের এখানে হোমওয়ার্ক কি, প্রতিটা শব্দ লিখে তার পাশে লিখবে সিটেট, ঠিক আছে? দিয়ে গুগলে সার্চ করবে, যেটা পাবে নোটস বানাবে, এটা তোমাদের কর্তব্য। নেক্সট যাই আমরা। নেক্সট কী বলা হয়েছে, এত বড় কোয়েশ্চেন থেকে ভয় পাবে না, ইজি। সিটেড মানি ইজি, মাথায় ঢুকিয়ে রাখো এটা। দেখো, স্টুডেন্ট ইন ক্লাস হু আর সলভিং কোয়েশ্চেন বেসড অন পার্সেন্টেজ ডিসকাউন্ট। স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্টরা তারা পার্সেন্টেজের অঙ্ক করছিল, ঠিক আছে? তারপরে ওয়ান কোয়েশ্চেন রিকোয়ার্স দ্যাট স্টুডেন্ট টু ক্যালকুলেট কস্ট অফ টু বাইক। একটা কোয়েশ্চেনে তাদের দুটো বাইকের দাম ক্যালকুলেট করা, হিসাব করা তাদের কোয়েশ্চেন ছিল, উইথ 8% ডিসকাউন্ট অন ইচ। তার মানে হলো তারা ধরো একটা বাইক কিনলো, বাইক এ, বাইক বি। বাইক এ কিনলে 8% ডিসকাউন্ট পাবে, আবার বাইক বি কিনলেও 8% ইচ বলেছে, যেহেতু দুটো বাইকই তারা 8% ডিসকাউন্ট পাবে। ওয়ান অফ দ্য গ্রুপ ক্যালকুলেট টোটাল কস্ট অফ বাইক। এদের মধ্যে একজন, তাহলে আমি ধরে নিলাম একটা বাইকের দাম হলো 50 টাকা, আরেকটা বাইকের দাম হলো 50 টাকা, ঠিক আছে? দুটো বাইকে 50 টাকা 50 টাকা করে দাম। এবার কি করেছে, তাহলে একজন কি করেছে, পুরো দামটাকে টোটাল করে নিয়েছে, দিয়ে টোটাল 16% ডিসকাউন্ট দিয়েছে। এই যে মেথডটা, এবার এর উপরে কোয়েশ্চেন। এবার তার আগে বলো সে ঠিক করেছে না ভুল করেছে? ভালো করে ভাবো, কি বললাম ভালো করে দেখো। এখানে দুটো বাইক রয়েছে, একটা হলো বাইক, ধরো একটা হলো সুপার স্প্লেন্ডার, আর একটাও সুপার স্প্লেন্ডার, একই কোম্পানির, কিন্তু দুটো বাইক রয়েছে। দুটো বাইকের দাম, ধরো এই বাইকের দামও 800 টাকা, এই বাইকটার দামও 800 টাকা, আমি সহজ হিসাব বোঝাচ্ছি। তাহলে 8% ডিসকাউন্ট, তাহলে এর যদি 8% ডিসকাউন্ট দিই, তাহলে এর 8% কত? এর 8% মানে কি, এটা বাই 800, তাহলে এই শুনে শুনে কেটে দিলাম 64। তার মানে 800 থেকে 64 টাকা সে বাদ দিলে তার বাইকের দাম হবে, ঠিক আছে? যেটাকে বাদ দিলে হবে 6, 3, 7, 736 টাকা। তাহলে এই বাইকেও সে 8% ডিসকাউন্ট পাবে, তাহলে এই বাইকের দামও 736 টাকা হবে, তাই তো? কিন্তু সেই ছেলেটা কি করেছে, একবারে দুটো দাম মানে 800 800 1600 টাকাকে এক কাছে করে নিয়েছে এবং 16% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। বুঝতে পারলে ভুলটা? তাহলে এই ক্ষেত্রে তাকে কত দিতে হচ্ছিল? 736 প্লাস 736 যোগ করলে কত হবে? 6 2 12 2 হাতে থাকলো 1, 3 আর 3 6 আর 1 7, এখানে হয়ে গেল 1472 টাকা অ্যাকচুয়াল দামটা, কিন্তু সে 16% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এটা কত হবে? 16 এটা যদি গুণটা করি কত হবে? 0 কেন, তাহলে 16 256 নাকি? 15 200, হ্যাঁ 256। তাহলে 1600 থেকে 256 টাকা তাকে বাদ দিতে হবে। তাহলে এখানে থাকবে 4, এখানে থাকবে 4, এখানে থাকবে 3, 1। তাহলে দেখো, অ্যাকচুয়ালি তাকে এই টাকাটা দিতে হতো, এখন সে এই টাকাটা দিচ্ছে, কত টাকা কমে গেল? 1344 টাকা দিচ্ছে সে, দিতে হতো তাকে এই টাকাটা, অর্থাৎ সে ভুল করেছে। তাকে কি করতে হতো, তাকে দুটো এক কাছে যোগ করলেও 8%, 8% 16% নয়, তাকে অ্যাকচুয়ালি 8%ই বাদ দিতে হতো। তাকে করতে কি হতো, এখানে 16% বাদ না দিয়ে এইটার 8% বাদ দিতে হতো, তাহলে একই হতো। এটার 8% বাদ দেওয়া মানে
এইভাবে করতে হতো তাকে। বুঝতে পারলে ব্যাপারটা? অর্থাৎ দুটো কেন, তুমি 100টা জিনিস নাও, সব কটা দাম এক কাছে করে নিয়ে শেষ বেলায় যত পার্সেন্ট ডিসকাউন্ট তত দিয়ে গুণ করে দাও, এটা হলো নিয়ম। তাহলে সে এখানে ভুল করেছে। তাহলে আনসারটা দেখি, দ্য মেথড ইউজড বাই দ্য গ্রুপ ইজ ফলস। ফলস তো বটেই, সিন্স দে হ্যাভ ডিডাক্টেড 16% ফ্রম টোটাল ইনস্টিটিউট অফ 16% অফ দ্য অ্যাভারেজ টোটাল। না, এটা ভুল, এটা উত্তর হবে না। টোটাল থেকে 16%ই বাদ দিতে হতো, কিন্তু অ্যাভারেজ বলে নয়, তাহলে এটা নয়। কারেক্ট তো নয়, ভুল। অ্যান অল্টারনেট স্ট্র্যাটেজি টু সলভ দ্য কোয়েশ্চেন, এটা অন্য একটা মেথড কি সলভ করার? এটা তো ভুলই, ফলস। বলছে ভুল, সিন্স দে হ্যাভ ডিডাক্টেড 16% ডিসকাউন্ট ফ্রম টোটাল ইনস্টিটিউট অফ 80। হ্যাঁ, এটা হলো উত্তর। ভুল কেন ভুল? কারণ তাদেরকে 8% বাদ দিতে হতো, বাট তারা বাদ দিয়েছে 16%। তাহলে লোকটা লস হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা কি বলেছে? While teaching equation, a teacher explain the concept of linear equation. আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন মানে কি বোঝো তো? লিনিয়ার ইকুয়েশন মানে হলো যেখানে এক্সের ঘাতটা স্কোয়ার নয়, এক্সের ঘাতটা যেখানে 1 থাকবে, যেমন 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এক্সের লিনিয়ার কত রয়েছে? 1 রয়েছে, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে হ্যাভিং ইউনিক সলিউশন, যার একটা উত্তর রয়েছে, বেশ। She first asked, if a solution is given, then how many question you can create. ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তুমি এখান থেকে কতগুলি কোয়েশ্চেন বানাতে পারবে? মানে আমি তোমাকে একটা উত্তর দিয়ে দিলাম, বলতে ভুল হলো। ইফ এ সলিউশন ইজ গিভেন, দেন হাউ মেনি ইকুয়েশন ক্যান ইউ ক্রিয়েট। যদি তোমাকে একটা সলিউশন দিয়ে দিলাম 2, ধরো একটা প্রশ্নের উত্তর হলো 2, তাহলে 2 উত্তর হবে, তুমি এমন কতগুলি প্রশ্ন তৈরি করতে পারবে? কতগুলি কি? আমি 100টা প্রশ্ন তৈরি করতে পারবো, যে 7x মাইনাস 5x ইকুয়াল টু, ব্যাস 2। তারপরে 5x মাইনাস 3x ইকুয়াল টু 2। এরকম আমি 100টা বানাতে পারবো। তাহলে আনসার কি হবে? আনসার হবে ম্যানিক ইকুয়েশন। ঠিক আছে, আনসার হবে কি? ম্যানি ইকুয়েশন। অসংখ্য ইকুয়েশন বানাতে পারবো। তারপর দেখি, আচ্ছা এই প্রশ্নটা বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই জানো না লাইন কাকে বলে, রে কাকে বলে, লাইন সেগমেন্ট কাকে বলে। ঠিক আছে, এখানেই তোমাদেরকে বলে দিই। দেখো, 1 নম্বর হলো লাইন। এইটা হলো লাইন, যে জিনিসটা দুই দিকেই চলতে থাকলো। ঠিক আছে, কোনো এন্ড পয়েন্ট নেই। ঠিক আছে, কোনো এন্ড পয়েন্ট নেই, তাই লাইন মানে কি? লাইনের কোনো এন্ড নেই, দুই দিকেই অসংখ্য চলতেই থাকলো। ঠিক আছে, এই জন্য দুই দিকেই তীর চিহ্ন দিয়েছি, এই জন্য চলতেই থাকলো, এটাকে বলা হবে লাইন। লাইনকে মাপা যায় না। ঠিক আছে, মাপা যায় না, কারণ এটা পৃথিবীর বাইরে পর্যন্ত চলছে লাইন। ঠিক আছে, তারপরে হলো লাইন। আচ্ছা, এরপরে পড়বো রে। রে মানে রশ্মি। ধরো এটা সূর্য, এখান থেকে যদি আলো আসে, এরকম করে আলো আসে, তার মানে কি? তার মানে হলো রশ্মি একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে, তার মানে রশ্মি এর পেছন দিকটা নেই, কিন্তু একদিক আছে। তাহলে রশ্মিটা কেমন? রশ্মি হলো একদিকে যাবে। রে কিন্তু দুই দিকে যাবে, খেয়াল করো। রে কিন্তু এই দিকেও আনলিমিটেড ইনফাইনাইট পর্যন্ত চলছে, অসীম, আবার এই দিকেও অসীম পর্যন্ত চলছে, কিন্তু রে কিন্তু এই দিকে অসীম না, এই দিকে অসীম, একদিকে অসীম। ঠিক আছে, তাহলে একেও কিন্তু মাপা যাবে না, কেন যাবে না? কারণ একদিকটা তো অসীম চলছে। তারপরে রয়েছে কি? লাইন সেগমেন্ট। মানে হলো লাইনের একটা অংশ, এইটা মাপা যাবে। হ্যাঁ, এইটুকু। এটা একটা অসংখ্য লাইন চলছিল, তো এটা লাইন, যে আমি কেটে দিলাম এক জায়গায়, তখন এই দিকটা আর এই দিকটা ভুলে যাও। এবার এটা হলো লাইন সেগমেন্ট, এটাকে মাপতে পারি, 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার মাপতে পারি। ঠিক আছে, তাহলে এর কিন্তু এন্ড পয়েন্ট রয়েছে, এটা একটা এন্ড পয়েন্ট 1, এটা একটা এন্ড পয়েন্ট বি। তাহলে কি? দুটো এন্ড পয়েন্ট রয়েছে। এবার দেখি তাহলে আমরা কি দেখলাম? চলো দেখি তাহলে কি আনসার হবে। প্রথমেই বলা হয়েছে এ লাইন হ্যাজ, একটা লাইনের কি রয়েছে? লাইন মানে কি? খেয়াল করো,
লাইন মানে হলো এই দিকেও চলছে এইদিকেও চলছে, তাহলে এটাকে মাপাও যাবে না, আবার এর কোনো এন্ড পয়েন্টও নেই। তাহলে এক্ষেত্রে আনসারটা কত হবে? এ লাইন হ্যাজ নো ডেফিনাইট লেন্থ। একটা লাইনকে তুমি মাপতেই পারবে না, কারণ লাইন পৃথিবীর বাইরে পর্যন্ত চলছে, কোনো শেষ নেই এর, কোনো শেষ নেই এর। পরেরটা দেখি, এ রে হ্যাজ, একটা রে এর এন্ড পয়েন্ট, একটা রে আঁকো, একটা রে, এইটা হলো একটা রে। তাহলে রে এর এন্ড পয়েন্ট কতগুলি রয়েছে? একটা রয়েছে, এই পেছনেরটা এন্ড পয়েন্ট। সামনে এন্ড পয়েন্ট নেই, চলতেই থাকলো, পেছনে রয়েছে এন্ড পয়েন্ট। তাহলে এ রে হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট, এটা হবে। ঠিক আছে, তারপরে লাইন সেগমেন্টের পরে লাইন সেগমেন্ট। আচ্ছা, লাইন সেগমেন্ট কোনটা বললাম? লাইন সেগমেন্ট হলো এইদিকে এতটা, আবার এইদিকে এতটা। তাহলে একে আমরা মাপতেও পারবো, একে এর দুটো রয়েছে, টু এন্ড পয়েন্ট, দুটো এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছ, এই একটা এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট। তাহলে এর আনসারটা হবে এটা, টু এন্ড পয়েন্ট। ক্লিয়ার আশা করি? ঠিক আছে, ক্লিয়ার আশা করি। আর তারপরে যেটা বাদ রয়েছে সবার উপরে, সেটাকে করে নিই। কি রয়েছে? ফেস অফ এ ব্ল্যাকবোর্ড। একটা ব্ল্যাকবোর্ডের মুখটা হলো একটা পার্ট অফ এ প্লেন। প্লেন মানে কি? সমতল। একটা প্লেন কেমন হয়? এরকম সমতল সমান হয়। একটা বোর্ডও হয় এরকম সমতল। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে যে লাইনের এই যে দুটো এন্ড পয়েন্ট থাকবে, রের একটা এন্ড পয়েন্ট থাকবে, এটা লাইন সেগমেন্টের দুটো এন্ড পয়েন্ট, সরি লাইনের নো এন্ড পয়েন্ট, এদিকেও চলছে এদিকেও চলছে, নো এন্ড পয়েন্ট। আর লাইন সেগমেন্টের দুটো এন্ড পয়েন্ট থাকবে। চলো নেক্সট, তাহলে এর আনসারটা কোনটা হয়ে যাবে? তো কেটে দিলাম আমি, তো আরেকবার বলি। তাহলে লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট, একের চার কোথায় রয়েছে? একের চার, এটা নয়, এটা নয়, ভুল করলাম, একের কেন, দুইয়ের চার, এটা নয়, এটা নয়, এটা নয়, ব্যাস পেয়ে গেলাম উত্তর। এখানেই রয়েছে দুইয়ের চার, এটাই হয়ে গেল উত্তর। চলো পরেরটা দেখি। পরেরটা কি বলা হয়েছে? আচ্ছা, এটার মান বের করতে বলছে, স্টারটার মান বের করতে বলেছে। খুবই ইজি, তোমাদেরকে এটা বাদ দিয়ে একটা অন্য কোয়েশ্চেন দিই। ধরো রয়েছে 15 ইন্টু দিয়ে এই স্টারটার আমি লিখিনি, দিয়ে এটা হলো 2 to 5। তাহলে তুমি কি এই স্টারটার মানটা বের করতে পারবে না? কিছুই না, এরকম থাকা মানে কি, আমি এইটাকে রেখে দেবো এইদিকে, আর এদিকে 250কে এই 15টাকে এইদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিতে হয়, যেহেতু গুণ আছে, ভাগ করে দিলাম। আমরা যদি কাটাকাটি করি, আমরা জানি 15 হয়, তাহলে এর মানটা কত বেরিয়ে গেল? এটার মান বেরিয়ে গেল 15। তাহলে এই স্টারটার মান কত? 15। অর্থাৎ কি করতে হবে এক্ষেত্রে আমাদেরকে? কিচ্ছু না, এই 123 যেটাকে ভাগ করে দাও। তাহলে ভাগটা করে দিই, আমরা পাশেই করে দিই। কোথায় করব? এখানেই করে দিই। 92496 123। তোমরা এটাকে যদি ভাগ করো, তোমরা করে দেখতে পাবে। চলো করেই দিই তাহলে। ঠিক আছে, করেই দিই, চলো। তাহলে কত রয়েছে? 924। 9 দিয়ে যাবে না, 8 দিয়ে দেখি, 816। তাহলে 7 দিয়ে যাবে, 8 দিয়ে 800। আচ্ছা, 8 দিয়ে দেখি, তাহলে আমরা দেখি, চলো কত রয়েছে? 8 3 24 4। আমি একটু স্পিডে করে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো, তাহলে আমি এখানে এটা করে নিলাম। 123কে প্রথমে 7 দিয়ে দেবো, হয়ে যাবে 861, মাইনাস করে দেবো, আবার 5 দিয়ে দেবো, 615। এরপরে আমার আর করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার 7-এর পরের ডিজিটটা লাগবে। তাহলে 7-এর পরের ডিজিটটা আমি পেয়ে গেছি কত? 5, তাই তো? 7-এর পরের ডিজিটটা আমি পেয়ে গেছি, সেটা হলো 5। তাহলে আনসার হয়ে যাবে কত? 5। ক্লিয়ার হলো? আনসার কত হয়ে গেল? মুছে আমি এটা, আনসার হয়ে গেল 5। আশা করি ক্লিয়ার। পরেরটা দেখি, চলো। সৌম্য জয়েন্ট হার জব অন এত তারিখে সে জবে জয়েন করেছে। টুক রিটায়ারমেন্ট অন এত, ডিউরেশন অফ আর সার্ভিস ওয়াজ। তাহলে সে কতদিন সার্ভিস করেছে? বেশ, আমি এটাকে কোথায় করব? তাহলে সে কবে জয়েন করেছে, ওপরের ডেটটা আগে লিখতে হয়। তোমরা নিশ্চয়ই জানো ডেট ক্যালকুলেশন করতে। কবে ছেড়েছে, বড় ডেটটা ওপরে লিখব। লিখি, সে ছেড়েছে 31/3/2023। আর জয়েন কবে করেছিল? 13/1/1992। বেশ, এবার এটা ক্যালকুলেশনটা করি আমরা।
তোমরা দেখো এটা তো ইজি আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করি। এখানে কত থাকবে, 3 থেকে 2 বাদ গেলে 1, কিছু হাতে থাকবে না। 9 আর 3 এ 12, হাতে থাকবে 1, 10, 0। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট হয়ে গেল 31 ইয়ার্স। 31 ইয়ার, এগুলো তো সব 0 0 হয়ে গেল। এখানে রয়েছে 02, 2 মান্থস। এখানে রয়েছে কতদিন, 8 আর 3 এ 11, তাহলে এত, তাহলে হয়ে গেল ডে। তাহলে কি 31 বছর 2 মাস 18 দিন। এই যে 31 বছর 2 মাস 18 দিন, ইজি। আচ্ছা, পরীক্ষায় না সবসময় এত ইজি হয় না, সিটেট বলে পড়ে গেছে। ধরো এমন যদি থাকতো, ধরো যদি অঙ্কটা যদি এমন থাকতো যে 31/03/2023, আর যদি এই ডেটটা এমন থাকতো 13/05, কত ছিল, 1992। যদি এমন থাকতো তাহলেও কি তোমরা একইভাবে করতে? না, তখন এইটা বিয়োগ করতে 31 হতো, কিন্তু এটাকে তুমি কি করে বিয়োগ করতে, 3 থেকে 5, মানে ছোট থেকে বড় কখনো বাদ দেওয়া যায়? যায় না। তখন তোমাদেরকে কি করতে হতো, তখন তোমাদেরকে, আচ্ছা এটাকে আমি 4 করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, বেশি বড় করতে হবে না। তাহলে তখন তোমাদের কি করতে হতো, 3 থেকে 4 বাদ দিতে পারো না। তখন তোমাদের এই 3টাকে 4 ধরে নিতাম। তার মানে কি 1 মাস বেশি ধরে নিলাম, আর 1 মাসে কতদিন হয়, 30 দিন। তাহলে এর সঙ্গে 30 যোগ করে নেবো। তাহলে এর সঙ্গে 30 যোগ করলে হয়ে যাবে কত, 61। এটাকে লিখে নেবো 61। এবার যেমন বিয়োগ করি তেমন করব। ক্লিয়ার হলো? অবশ্যই এখানে আবার আসবে, এখানে আবার যদি 30 দিনের বেশি হয় তাহলে একদিন রেখে 30টাকে আবার এদিকে মাসে কনভার্ট করে দিতে হবে। যাই হোক, উনি আলাদা ক্লাস করব আমরা, যদিও দরকার নেই বলে এখন আমরা করব না। পরেরটা দেখি। ইন অর্ডার টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রতিটা ছেলের মধ্যে আলাদা আলাদা কি বৈশিষ্ট্য আছে সেটাকে খুঁজে বের করার জন্যে ইন ম্যাথামেটিক্স ক্লাস, অঙ্কের ক্লাসে নিচের কোন টেকনিক উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা সঠিক নয়। অর্থাৎ প্রতিটা ছেলের মধ্যে আলাদা আলাদা গুণ দেখার জন্য কোনটা ভালো পদ্ধতি নয়, মানে কি নেগেটিভ পয়েন্ট চাইছে। দেখো, পেয়ার অ্যাসেসমেন্ট খুব ভালো জিনিস, বন্ধুরা তোমাদের অ্যাসেস করবে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টও ভালো, অলওয়েজ কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্ট করছে। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টও দরকার তোমার ভুলটাকে নির্ণয় করার জন্যে। দরকার নয় হলো সামেটিভ অ্যাসেসমেন্ট, কারণ সামেটিভ অ্যাসেসমেন্ট তো বছরের শেষে হয়, এটা তার কোনো ইমপ্রুভমেন্ট করছে না, জাস্ট রেজাল্ট বলে দিচ্ছে। তাহলে আনসার হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। চলো পরের দেখি। পরেরটা রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রু, নিচের কোনটা সত্য, অ্যাবাউট দ্য কম্পিউটেশন ইন বেসিক অপারেশন ফর গ্রেড 2 লার্নার্স। গ্রেড 2 লার্নারের জন্য, ক্লাস 2 এর ছেলে মেয়েদের জন্যে অ্যাবাউট দ্য কম্পিউটেশন অফ বেসিক অপারেশনে কম্পিউটেশন এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক দেখি। ইট ইনভলভস চাইল্ডস এবিলিটি টু ডেভেলপ ইনফর্মাল স্ট্র্যাটেজিস, এবিলিটি টু এস্টিমেট। দেখো, কম্পিউটেশনের ক্ষেত্রে সরি দেখো, কম্পিউটেশনের ক্ষেত্রে, কম্পিউটেশন মানে কি, কম্পিউটেশন মানে হলো গুনতি। খেয়াল রাখবে, একদম মোটা অক্ষরে নোটস বানিয়ে নেবে যে বাচ্চাদের ক্ষেত্রে এক্স্যাক্ট মানে একদম সঠিক কতগুলি আমরা জানার চেষ্টা করি না, আমরা বেশি ফোকাস করি তারা যেন অ্যাপ্রক্সিমেটলি বলতে পারে। অ্যাপ্রক্সিমেটলি মানে কি, প্রায় তারা যেন আন্দাজ করতে পারে। এখানে ধরো এতগুলি এরকম দেখে তারা যেন আন্দাজ করে বলতে পারে এখানে 400টা রয়েছে, এমন না হয় যে তাদের কাছে তারা এরকম করে বলতে পারে যে এখানে 30টা আছে, মানে কি অ্যাপ্রক্সিমেটলি তারা যেন আন্দাজ করতে পারে, এটা কি বলা হয় এস্টিমেট। ঠিক আছে, তাহলে নিচের কোনটা প্রয়োজন দেখি। ইট ইনভলভ চিলড্রেন এবিলিটি টু ডেভেলপ ইনফর্মাল স্ট্র্যাটেজিস, অবশ্যই ইনফর্মাল জিনিস থেকে শুরু করাই তো দরকার। তোমরা নিশ্চয়ই জানো ফর্মাল ইনফর্মালের মধ্যে পার্থক্য। ফর্মাল মানে কি, ফর্মাল মানে হলো যে জিনিসটা অফিসিয়াল, যেমন প্রথমেই তুমি তাকে 2 + 3 = 5 করালে, এটা কি ঠিক? নাকি প্রথমে 2টো ডান্ডি, তারপরে 3টে ডান্ডি যোগ করে 5টা ডান্ডি গুনতে শেখালে? অবশ্যই নিচেরটা ঠিক। তার মানে কি ফর্মাল বেশি ভালো নয়, ফর্মাল খুব একটা ভালো নয়, ভালো হলো ইনফর্মাল। তাহলে আমরা কি করব,
ইনফর্মাল স্ট্র্যাটেজি তৈরি করব বাচ্চাদের এবিলিটি তৈরি করার জন্য। তাহলে এক একটা ঠিক। বেশ, তারপরটা দেখি, ইট ইনভলভস চিলড্রেন এবিলিটি টু এস্টিমেট। হ্যাঁ, এর মধ্যে বাচ্চাদের এস্টিমেট মানে কি আন্দাজ করার ক্ষমতা, এস্টিমেট মানে কি আন্দাজ করার ক্ষমতাটা বৃদ্ধি পায়, এটাও ভালো জিনিস। আনসার তো এর মধ্যেই হয়ে যাবে। দুয়েরটা কোথায় কোথায় আছে? এখানে আছে দুয়েরটা ঠিক, এরটা আছে, এখানে 2 নেই, কেটে দাও, এখানেও 2 নেই, কেটে দাও। তাহলে আনসার কি? আবার এখানে এ আছে, সেটা কি বলেছে দেখি, সেটা বলেছে ইট ইনভলভ চিলড্রেন এবিলিটি টু ডু ক্যালকুলেশন উইথ লার্জ নাম্বার। বললাম না, লার্জ নাম্বার নিয়ে ক্লাস 2 এর ছেলের গুণ করার কোনো প্রয়োজন নেই, মানে নেসারি নয়। এটা ভুল, তাহলে আনসার হবে এটা বাদ, আনসার হবে এটা। চলো পরেরটা দেখি। পরেরটা বলা হয়েছে ইন ম্যাথামেটিক্স ক্লাস টিচার এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ডিফারেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, ম্যাথামেটিক্সের ক্লাসে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল মানেই যাকে বাংলায় আমরা বলি কোণ, বিভিন্ন কোণের তিনি কথাবার্তা বললেন। সি রিয়ালাইজ দ্যাট সিজার মানে কি? সিজার মানে হলো কাঁচি, এটা হলো সিজার, এমনই তো হয় সিজার, তাই তো? এরকমই হয় সিজার, কাঁচি। বেস্ট এক্সাম্পল এক্সপ্লেন টু, এটা কোনটার বেস্ট এক্সাম্পল, কোন ধরনের কোণ বোঝানোর ক্ষেত্রে সিজার বা কাঁচি গুরুত্বপূর্ণ? তাহলে সিজার মানে এরকম এরকম হয়, ক্রসপন্ডিং মানে পাশাপাশি কোণ, এটা নয়, অল্টারনেট নাকি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলও নয়, নাকি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল? উত্তর হবে কিন্তু ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কী, তোমাদের প্রশ্ন হবে, তাহলে জানতে হবে সব ধরনের অ্যাঙ্গেলগুলি সম্পর্কে। এই জন্যই আমি সবগুলি অ্যাঙ্গেল এখনই একবার পড়িয়ে নেব। দেখো, তার আগে আমরা একবার দেখে নেবো অ্যাঙ্গেল কত রকমের হয়। ঠিক আছে, আমরা জানি যে বাংলায় এটাকে জেনারেলি বলা হয়, বাংলায় কি অ্যাঙ্গেল বলা হয় ভুলে গেছি, 90 ডিগ্রির থেকে যে কোণটা 90 ডিগ্রির কম হয় তাকে আমরা কি অ্যাঙ্গেলে বলি? সূক্ষ্মকোণ। তো এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলো বাংলার সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণ কি? যে কোণটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। যেমন হলো 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলি সব 90 ডিগ্রির ভিতরে সূক্ষ্মকোণ বলবো। রাইট অ্যাঙ্গেল সমকোণ, 90 ডিগ্রি কোণকে রাইট অ্যাঙ্গেল বলি বা সমকোণ বলি। ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে, যেমন হবে 75 ডিগ্রি, যেমন হবে 95 ডিগ্রি, 100 ডিগ্রি, 125 ডিগ্রি, এগুলি সব হবে অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপরে হবে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলি সরল কোণ, বাংলায় বলি সরল কোণ। তারপরে হবে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে, তাদেরকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তারপর রয়েছে ফুল রোটেশন, তাকে বলবো 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে শুরু হলো দাগটা, এখানে এসে শেষ হলো, অর্থাৎ এই বরাবরই চলতে থাকলো, এটাকে বলবো আমরা ফুল রোটেশন। তাহলে আরেকবার আমি বলছি, অবটিউস অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলবো? যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কম। রাইট অ্যাঙ্গেল কাকে বলবো? সমকোণ, যে 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গেল কাকে বলবো? যে 90 থেকে 180 ডিগ্রির ভিতরে। আর রাইট স্ট্রেট অ্যাঙ্গেল, একদম স্ট্রেট, তাকে বলবো 180 ডিগ্রি। ঠিক আছে, বা সরল কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেল 180 থেকে 360, আর ফুল রোটেশন 390 থেকে 90 থেকে একদম, কি ভুলভাল বলছি, ফুল রোটেশন হলো 100 মানে 360 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলকে বলবো ফুল রোটেশন। ঠিক আছে, তাহলে কটা হলো এই ধরনের ডিভিশন। এরপরে আমরা দেখব আরেক ধরনের ডিভিশন মানে অ্যাঙ্গেল। তো এখানে তোমাদের কাজ কোনটা কোন ধরনের এক্সাম্পলের উদাহরণ। যেমন 1 নম্বর, এটা কি ধরনের এক্সাম্পল হবে? দেখো 190 ডিগ্রির বেশি তো 120 ডিগ্রি, তার মানে এটা কি ধরনের এক্সাম্পল হবে? আচ্ছা, আমরা নিচে থেকে শুরু করি, ঠিক আছে, বা এখান থেকেই করি। চলো বলো, এটা তাহলে কি ধরনের এক্সাম্পল হবে? এটা কি ধরনের এক্সাম্পল হবে? যেহেতু এটা 120 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বেশি, অবটিউস অ্যাঙ্গেল হবে। তোমরা আমার বলার আগে তোমরা কমেন্টে বলার চেষ্টা করবে বা নিজেরা লিখবে, নিজেরা মনে মনে ভাববে। 90 ডিগ্রি আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল বলবো। 60 ডিগ্রি তাকে আমরা কি অ্যাঙ্গেল বলবো? 60 ডিগ্রিকে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রির কম, তাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল। 260 ডিগ্রি কি অ্যাঙ্গেল বলবো আমরা? রিফ্লেক্স অ্যাঙ্গেল। 360 ডিগ্রি ফুল রোটেশন অ্যাঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা?
চলো পরেরটা দেখি আমরা তাহলে। আরেক ধরনের অ্যাঙ্গেল আমরা দেখব, এক্সামের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা। এটাকে বলা হয় লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল মানে কি, এই যে দাগ, এখানে একটা দাগ দিলাম, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, তো এইটাকে এই অ্যাঙ্গেলটার বলবো লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। খেয়াল রাখবো সবসময় একটা দাগের ওপরে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, মানে এটা অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, তো এই 1 + 2 এই দুটো অ্যাঙ্গেলের পরিমাণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 70 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 1 যদি 70 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 2 এর মান কত? কিছুই না, 180 থেকে 70 বাদ দেবো, সেটা 120 ডিগ্রি, সরি 110 ডিগ্রি, এটাই হবে অ্যাঙ্গেল 2 এর মান। ক্লিয়ার হলো? এটাকে বলা হয় লিনিয়ার পেয়ার। তারপরটা দেখবো আমরা। তারপর একটা কি রয়েছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিওরেম। ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে কি, বাংলায় বলা হয় বৈপরীত্য। দুটো দাগ এরকম যদি ক্রস করে যায়, তাহলে এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হয়, আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হয়, এগুলিকে বলি বৈপরীত। বাংলায় কি বলা হয়, বিপরীত না বৈপরীত্য না কি একটা বলে, ভুলে গেছি আমি। ইংলিশে বলা হয় ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিওরেম। ঠিক আছে, ব্যাস এ কটাই আপাতত জানার ছিল। তারপরে কোয়েশ্চেন আমরা দেখি, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কতদূর হলো। নেক্সট কোয়েশ্চেন দেখি, এটাও হলো, তো এটা হলো ভার্টিক্যাল, তাই তো? তাহলে কি দেখলাম, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দেখলাম কাঁচির মতো। তাহলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কাঁচির মতো হবে, আর অল্টারনেট অ্যাঙ্গেলও হবে তাছাড়া এর সঙ্গে, তাই না? অল্টারনেট অ্যাঙ্গেলও কাঁচির মতো হবে, এরকম টাইপের অল্টারনেট অ্যাঙ্গেলই হবে। তাহলে আনসারটা হওয়ার দরকার এ অ্যান্ড ডি। আছে কোথায়? এ অ্যান্ড ডি ভুল করলাম নাকি, চেক করি। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি, ক্রসপন্ডিং অ্যাঙ্গেল। ক্রসপন্ডিং অ্যাঙ্গেল বলতে যখন দুটো প্যারালাল লাইন, এই একটা লাইন, এই একটা, আচ্ছা প্যারালাল মানে বোঝো তো, মানে হলো সমান্তরাল। যে দুটো লাইন একে অপরকে কখনো টাচ করবে না, এরকম টাচ করবে না, যেমন ট্রেনের পাটি কখনো টাচ করবে না। সমান্তরাল লাইন যখন একে অপরকে এরকমভাবে যাবে, আর মাঝখান দিয়ে একটা ভেদক এইভাবে ক্রস করবে, ঠিক আছে, একটা ক্রস করবে, এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটো সমান হয়। এক্ষেত্রেও কিন্তু এটাও দেখো তুমি খেয়াল করে, এটাও কিন্তু কাঁচির মতো, তাই না? তো এই ক্রসপন্ডিং অ্যাঙ্গেলটাও হবে। তো তখন আমি এটা পড়াইনি, যাই হোক ওই জন্য আমি খেয়াল করিনি, খুঁজে পাচ্ছি না, তো দাঁড়াও। তাহলে এক্ষেত্রে ক্রসপন্ডিং অ্যাঙ্গেলটাও হবে। তাহলে আনসারের হিসাব মতো কী হবে, এ অ্যান্ড সি। অপশন হবে এ অ্যান্ড সি, অপশন হবে তিনেরটা। ঠিক আছে, এ অ্যান্ড সি। চলো পরেরটা দেখি, এ অ্যান্ড সি হলো এটা। পরেরটা দেখি, ইকুয়াল টু, এটা তো একটা সহজ, এটা একদমই ইজি রয়েছে। তাহলে এটার সঙ্গে এটা প্রথমে ডিভাইড করব, দিয়ে এটা মাইনাস করব। তো এর সঙ্গে এটা তোমরা যদি ডিভাইড করো, দেখতে পাবে এর সঙ্গে এটা যদি তোমরা ডিভাইড করো, এটা তো নিজেরা করবে, দেখতে পাবে 2 2 2ই হবে, দিয়ে এটার সঙ্গে এটা মাইনাস করি, আনসার হবে 0। ঠিক আছে, এটা নিজেদের মতো করবে। এরপরে রয়েছে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন, এটা 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 ইন ইন ডিক্রিজিং অর্ডার। ডিক্রিজিং মানে খেয়াল রাখো ভালো করে, ডিক্রিজিং মানে কিন্তু বড় থেকে ছোট, বড় থেকে ছোট, খেয়াল রাখবে। কীভাবে মনে রাখবে এটা, ধরো এ বি সি ডি দুটো হয়, একটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, একটা হলো ডিক্রিজিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড়। আচ্ছা, যদি আমি ডি এ যাই, কীভাবে যাব, প্রথমে A1 B2 C3 D4 এইভাবে যাবো তো। তাহলে ডি এর ভ্যালু তো বেশি, ডি হলো 4, ওইভাবে মনে রাখবো, ডি মানে বড়। তাহলে ডি মানে ডিক্রিজিং অর্ডার, তার মানেই হলো ডি, তার মানেই হলো বড় থেকে ছোট। এইভাবে মনে রাখবে, না বুঝতে পারলে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তাহলে ডিক্রিজিং অর্ডার দেখি এবার, মানে ছোট থেকে বড়, এই বড় থেকে ছোট। তোমরা যদি খেয়াল করে নাম্বারগুলিকে তোমরা খেয়াল করলে তোমরা কি দেখতে পাবে, যে এটা 1/9, 1/21, 3/7, 12/63, তোমরা ডিভাইড করে পয়েন্টটাকে নিয়ে যেতে পারো। আরেকটা কাজ করতে পারো, দেখো নিচের সবগুলি কিন্তু 63 থেকে 63-র সঙ্গে ডিভাইড করতে পারবো। তাহলে এক কাজ করি, সবগুলির সঙ্গে আমি 63 গুণ করে দেখি। এর সঙ্গে যদি আমি 63 গুণ করি কত হবে, 9 7 63, তাই এর আনসার হবে 7, তাই না? এর সঙ্গে যদি আমি 63 মাল্টিপ্লাই করি কত হবে, এটা হবে 3, এর আনসার হবে 3।
এর সঙ্গে আমি যদি 63 মাল্টিপ্লাই কত হবে 7 9 63, এর আনসার হবে কত 3 9 27। এর সঙ্গে আমি যদি 63 মাল্টিপ্লাই করি 63 কেটে যাবে, তাহলে হবে 12। তাই এদের মধ্যে সব থেকে বড় কে 3/7। 3/7 কোথায় রয়েছে? তাহলে এখানেও নেই আনসার, নেই এখানেও নেই আনসার, নেই তাহলে এখানে রয়েছে 3/7। তাহলে সব থেকে বড় কে? সব থেকে বড় হলো 3/7, কারণ 27 বের হচ্ছে। তারপরে হবে 12/63 মানে 12। তাহলে আনসার হলো আমাদের এটা। ঠিক আছে, আনসার হলো এটা। ক্লিয়ার হলো? কি বুঝতে পারলাম কিভাবে করলাম? এইভাবে করবে, নিচের সবকটার লসাগু করবে। ঠিক আছে, নিচের সবকটা 9 21 7 63 মুখোমুখি করা যায় যে 63 এর সঙ্গে সবগুলিই তো গুণ যাবে, ওই জন্য সবগুলির সঙ্গে 63 দিয়ে গুণ করে দেখব। যার বেশি সংখ্যা আসবে সে বড়, যার ছোট আসবে সে ছোট। ঠিক আছে, তাহলে যদি লসাগুও করো তোমরা বুঝতেও না পারো, এটাকে আমি 7 দিয়ে দিতে পারি, এটাকে আমি 7 দিয়ে সরি এটাকে আমি 7 দিয়ে দিতে পারি, 7 দিয়ে ওফ 7 দিয়ে দিতে পারি। 9 হয়ে গেল, 3 1 9। এটাকে আবার 9 3 দিয়ে দিলাম, বা এটাকে আমি 9 দিয়েই দিলাম, 1 3 1 1। তাহলে এইভাবে আনসার। এটাকে আবার 3 দিয়ে দিতে পারি, 3 1 1 1 1 সব কটা 1। তাহলে ওফ কিছু আমি ভুল করেছি এখানে, দাঁড়াও। তাহলে 9 7 3 1 7 কততে, হ্যাঁ 7 9। 3 দিয়ে দেবো, ছোটো দিয়ে দিতে হয়তো, 3 1 1 3, আবার 3 দিয়ে দেবো, তাহলে সব কটা 1 হয়ে যাবে। তাহলে 3 3 9 7 9 63, 63 হবে আনসার। 63 যেহেতু লসাগু, সব কটাকে 63 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে দেখবো। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। পরেরটা দেখো, পরেরটা বলা হয়েছে 1 egg has mass of about 65 গ্রাম। ঠিক আছে, একটা এগের ডিমের ওজন হলো 65 গ্রাম। তাহলে 2 ডজন এগের ওজন কত? আচ্ছা, 2 ডজন মানে কটা? 2 ডজন মানে হলো 24টা, 12 2 24। একটা যদি 65 গ্রাম হয়, 24টা গুণ করে দেবো, কত হবে দেখি। তাহলে 24 দিয়ে এটাকে দিয়ে 24 দিয়ে গুণ করব, তাহলে এভাবে করে নিই। আচ্ছা, এই গুণটা তোমরা এইভাবে বেশ যা হোক নিজের মতো করো। তাহলে 65 ইন্টু 24, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 24 আর 2 26, 10 শূন্য, হাতে থাকলো 1, হয়ে গেল 13, 0 6 5 1। তাহলে কত বের হলো? 1560 গ্রাম। আনসারটা আছে দেখো কেজিতে। তাহলে 1560 গ্রাম তার মানে কি? তার মানে হলো এই যে দেখো, 1560 গ্রামকে আমি যদি কেজিতে লিখি, কেজিতে লেখা মানে কি 100 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 1560 ছিল, 100 মানে দুটো জিরো, তাহলে এখানে দশমিক হয়ে যাবে, এত কেজি, 1560 কেজি। ব্যাক হয়ে যাচ্ছে কেন? 1560 কেজি। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে কোনটা? এটা 1560 কেজি, তার মানে 15 কেজি 60 গ্রাম। কিছু কি ভুল করলাম নাকি? 1560, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তাই না? কিলো হেক্টর ডেকা গ্রাম 1000 দিয়ে ডিভাইড করতে হতো, 1000 দিয়ে ডিভাইড করতে হতো, তাহলে এখানে হতো, এখানে হতো। এবার ঠিক আছে, 1 কেজি 56 গ্রাম, এটা হবে আনসার। এটা হবে আনসার, বিয়েরটা। আনসার হবে বিয়েরটা 1.56 কেজি। ঠিক আছে, এটা হবে আনসার। এটা কেন নয়? কারণ এটা 56 গ্রাম, এটাকে এটাকে বলতে হতো 560 গ্রাম, এটা ভুল। তো আনসার হবে বিয়েরটা। বুঝতে পারলে আমি কি করলাম? আমি আমার গুণ করে বেরিয়েছিল 1560, তো আমার গুণ করে বেরিয়েছিল 1560 গ্রাম। গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, তবেই তো এটা কেজি হবে। তো 1000 দিয়ে আমি যদি ভাগ করি, আমার হবে 1560, আর 3টে শূন্যর জন্য 3টের পরে দশমিক বসে যাবে। তাই এর আনসারটা কত হবে? এটাকে বলতে পারি 1 কেজি 560 গ্রাম বা 1.56 কেজি। ঠিক আছে, যেটা আমার এখানে রয়েছে আনসারে। চলো, আচ্ছা বেশ, এই পর্যন্তই ছিল। না না, আরেকটা আছে, আরেকটা আছে, তাহলেই শেষ।
বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য ফিচার অফ ম্যাথামেটিক্স ল্যাবরেটরি, ম্যাথামেটিক্স ল্যাবরেটরির কোনটা বৈশিষ্ট্য? 1 নম্বর, ইট ইজ আ প্লেস টু এনজয় ম্যাথামেটিক্স থ্রু ইনফর্মাল এক্সপ্লোরেশন। বলছে যে সেটা রিপিট হয়েছে তাই না? হ্যাঁ, ইনফর্মাল বললাম একটু আগে, ইনফর্মাল ব্যবহার করব আমরা। তারপরে ইনফর্মাল মানে ভালো জিনিস। তারপরটা ইট প্রোভাইড অপরচুনিটিস টু প্রুভ ম্যাথামেটিক্যাল থিওরেম থ্রু এক্সপেরিমেন্ট। অবশ্যই ল্যাবরেটরি তার মানে কি এক্সপেরিমেন্টও আমরা করব, বাচ্চাদেরকে এক্সপেরিমেন্ট করার অপরচুনিটিস বা সুযোগও আমরা দেব, ঠিক এটাও। তারপরটা দেখি, ইট প্রোভাইড অপরচুনিটি টু মেক কনজেকচার্স, টেস্ট দেম, জেনারেলাইজড, অবজার্ভ প্যাটার্ন। বিভিন্ন জিনিসকে আমরা টেস্ট করার সুযোগ দেবো এবং জেনারেলাইজ প্যাটার্ন তৈরি করার ক্ষমতা দেবো। এটা ঠিক হবে না ভুল হবে জানি না, পরটা দেখি। ইট ইজ ইউজ টু অ্যাসেস স্টুডেন্ট নলেজ অফ ম্যাথামেটিক্স, গ্রেড দেম। এই যে গ্রেড দেম মানে নাম্বার দেবো তাদেরকে, নাম্বার দেওয়ার কনসেপ্টটা খারাপ, ঠিক আছে, এটা দেবো না। তাহলে যেখানে যেখানে ডি আছে কেটে দেবো, প্রথম কথা। এখানে ডি আছে বাদ, দাঁড়াও অন্য কালি নেই, এখানে ডি আছে বাদ, ডি আছে বাদ। তাহলে এমনিতেও আমরা জানি উত্তর হবে এ বি, সব থেকে ভালো। এখানে বি সি, এখানে এ সি, এখানে বি সি, তাহলে এদের মধ্যে কোনটা আনসার হবে? সি তো হবেই হবে আনসার, সি তো আনসার হবেই হবে যেহেতু দু জায়গাতেই রয়েছে। তাহলে এদের মধ্যে ভালো আনসার হবে সেটটাই লাগছে আমার, সেটটাই লাগছে ভালো আনসার হবে। এখনও আনসার কি দেয়নি সিটেট, দিলে দেখা যাবে। আমার তো লাগছে সেটটা। ইনফর্মালের মাধ্যমে অ্যাকচুয়ালি এ আর বিটাই ঠিকঠাক লাগছে আমার, বাট এখানে যেহেতু অপশান আছে এমন, তো সেটাই দেব, ঠিক আছে। বেশ, তারপরে আচ্ছা আরও রয়েছে তো, আরও রয়েছে। তারপরে কি বলা হয়েছে, ইন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজ 2022, এটা 2022 সালে এসছে। হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট টিচিং অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। বলছে বিমূর্ত কোনো জিনিস, বিমূর্ত কোনো জিনিস পড়ানোর জন্য আমরা, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট পড়ানোর জন্য আমরা কীভাবে পড়াবো, কেমনভাবে কোনটাকে ফলো করব। তোমরা একদম একটা আমি নিয়ম বলে দিচ্ছি, পরিষ্কারভাবে নিয়মটাকে মাথায় রেখে দেবে, ঠিক আছে। একদম ক্লিয়ারলি একটা জিনিস শিখিয়ে দেবো, সেটাই মাথায় রেখে দেবে। দাঁড়াও, একটা প্যাটার্ন রয়েছে, দাঁড়াও। প্যাটার্নটা হলো সবার প্রথমে আমরা কি করব, এক্সপিরিয়েন্স দেব। সবার প্রথমে তাদেরকে আমরা এক্সপিরিয়েন্স দেব। এক্সপিরিয়েন্সের পর কি করব, এক্সপ্লেন করব, মানে কি অভিজ্ঞতা প্রদান করব, তারপরে এক্সপ্লেন ব্যাখ্যা করব। এক্সপ্লেন করার পরে কি ড্র এ পিকচার, পিকচার তৈরি করব। তারপর কি করব, পিকচার তৈরি করার পরে ইউজিং সিম্বল রিপ্রেজেন্টেশন, তারপরে সিম্বল ব্যবহার করব। তাহলে কি বললাম, সবার প্রথমে তাদেরকে আমরা এক্সপেরিয়েন্স প্রদান করব, অভিজ্ঞতা দেবো বাস্তবে, কোনো সার্ভেতে নিয়ে যাব কি কোনোভাবে বুঝাবো, তারপরে জিনিসটাকে এক্সপ্লেন ব্যাখ্যা করব, তারপরে ছবি আঁকার চেষ্টা করব, তারপরে সিম্বল প্রতীক চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ এটা যোগ, এটা মাইনাসের চিহ্ন, এটা ডিভাইডের চিহ্ন ব্যবহার করব। তাহলে এবার দেখি এখানে কি কি রয়েছে। তাহলে সবার প্রথমে কি বললাম, এক্সপেরিয়েন্স। তাহলে প্রথম হবে কি, এক্সপেরিয়েন্স হবে 1, তার মানে হবে প্রথম হবে বি, প্রথম হবে বি, ঠিক আছে, বি হলো। তারপর তারপরে হবে এক্সপ্লেন, কোনো জায়গায় আছে এক্সপ্লেন নেই, তাহলে বাদ দাও। তারপর আছে পিকচার, তাহলে পিকচার হবে, অর্থাৎ হবে ডি। বেশ, তারপর কি রয়েছে, সবার শেষে হবে সিম্বল, তাহলে সিম্বলটা সবার শেষে আগে বসিয়ে দিই, সি। সি কেন, এ, সিম্বলটা তো এ তাই না, এ। আর তারপরে হবে, তাহলে এখানে থাকবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে হবে সি। তাহলে বি ডি সি এ, কোথায় আছে দেখি, বি ডি সি এ
নেই এরকম, তাহলে প্যাটার্নটা মনে হচ্ছে ভুল হচ্ছে তাহলে আমাদের কোনো জায়গায়। দেখো যদি আমরা দেখি ELPS, এটা হলো শর্টকাট। দেখি প্রথমে ই ফর হলো এক্সপিরিয়েন্স, তাহলে সবার প্রথমে ই ফর এক্সপিরিয়েন্সের মধ্যে সবটা মুছে দাঁড়াও। ই ফর আচ্ছা দাঁড়াও, এটা মুছলে হবে না, এটা থাক। ই ফর এক্সপিরিয়েন্স, তাহলে এটা হলো 1 নম্বর। ওকে, 1 নম্বর হলো ই ফর এক্সপিরিয়েন্স। এল ফর হবে ল্যাঙ্গুয়েজ, তাহলে এল ফর হলো ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হলো 2 নম্বর। তারপরে রাখবো পিকচার, পি ফর পিকচার হলো 3 নম্বর। এস ফর সিম্বল, সিম্বলটা হলো 4 নম্বর। তাহলে কি হলো আনসারটা? বি, তারপরে হলো সি, তারপরে হলো ডি, তারপরে হলো এ, বি সি ডি এ, আচ্ছা একটাই তাহলে উত্তর হলো আমাদের। আর আমরা আগে কি পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম এক্সপিরিয়েন্স, ই ফর এক্সপিরিয়েন্স, এখানে ল্যাঙ্গুয়েজটা মাঝখান থেকে ইনপুট করা হয়েছে, তারপরে পিকচার, সবার শেষে সিম্বল। তাহলে সিম্বলটা ঠিকই করেছিলাম, যাই হোক বুঝতে অসুবিধা হচ্ছিল কোনো। এই নিমোনিক্সটা বানিয়ে রাখবে যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে ELPS, ঠিক আছে? ELPS। চলো পরেরটা দেখি, পরেরটা কি বলা হয়েছে? রাজু হ্যাজ কিছু একটা অয়েল, কি অয়েল জানি না, টারপেন্টাইন অয়েল রয়েছে 5 লিটার ml অফ 20 লিটার। আচ্ছা, তাহলে তার কাছে 5টা কন্টেনার রয়েছে, একটা কন্টেনারের সাইজ 20 লিটার, তাহলে কত লিটার রয়েছে? 5 ইন্টু 20, তার মানে হয়েছে 100 লিটার সাইজের একটা কন্টেনার রয়েছে, অনেকগুলি। হি ফিলস দেম 10 ক্যান অফ 5 লিটার, তার মধ্যে সে, রাজুর কাছে একটা টারপেন্টাইন অয়েল রয়েছে ইন 5 কন্টেনার ইজ 20 লিটার সাইজ, 5টা কন্টেন, একটা কন্টেনার 20 লিটার করে, মানে টোটাল 100 লিটারের টারপেন্টাইন তেল রয়েছে, অয়েল রয়েছে। হি ফিলস দেম ইন 10 কন্টেনার অফ, এইটাকে সে আবার ঢেলে রাখলো কোথায়? 10 ক্যানস অফ 5 লিটার, তার মানে 50 লিটার, এইটা 10টা ট্যাঙ্কে ঢেলে রাখলো, 10টা ক্যানে। 10 ক্যানস অফ 2 লিটার, আচ্ছা তাহলে 10 ক্যানস, এই নিচে দিয়ে আমি লিখি হিসাব পাবো। 10 ক্যানস রাখলো 2 লিটার, তার মানে 20 লিটার রাখলো 2 লিটারের এতে জারে। রেস্ট ইন 1 লিটার, আর তাহলে কত লিটার বাদ থাকলো? আর বাদ থাকলো 30 লিটার, 30 লিটার থাকলো 1 লিটার ক্যানে, তাহলে এর সঙ্গে 1 লিটার ক্যান থাকবে, তবে 30 লিটার হবে। তাহলে আনসার কত হবে? নাম্বার অফ 1 লিটার ক্যান বি ফিল্ড, 1 লিটারের কতগুলি থাকবে? 30টা থাকবে, কারণ 30 লিটার তেল পড়েছিল, তাহলে 1 লিটারের যদি জার হয় তাহলে 30টা জার লাগবে, আনসার হবে 30। ঠিক আছে, তারপরটা দেখি কতগুলি আছে। আর এটা ম্যাথামেটিক্যাল সলভ, এটাও রয়েছে, কতগুলি রয়েছে ম্যাথামেটিক্সের? আচ্ছা কটাই রয়েছে। আর পরেরটা দেখি আমরা, পরেরটা বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লার্নিং এক্সপিরিয়েন্স ফর চিলড্রেন ডাজ নট রিফ্লেক্ট কন্ট্রিবিউশন অফ ম্যাথামেটিক্স ইন ডেলি এভরিডে লাইফ অ্যান্ড সোসাইটি। বলা হয়েছে ম্যাথামেটিক্সের কোন জিনিসটা করলে, নট বলেছে, ঠিক আছে, নট রিফ্লেক্ট কন্ট্রিবিউশন, তাদের জীবনে গণিতের কন্ট্রিবিউশন থাকবে না, নিচের কোনটা করলে? প্লে স্মল গ্রুপ গেম দ্যাট ড্র অন ম্যাথামেটিক্যাল স্কিল অ্যান্ড কনসেপ্ট, অবশ্যই খেলার মাধ্যমে কনসেপ্ট শিখতে হবে ম্যাথামেটিক্সের, এটা ঠিক। তারপরটা বলা হয়েছে কমিউনিকেশন ম্যাথামেটিক্যাল আইডিয়া ইন রাইটিং সিম্বল বোথ ফর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটাও ঠিক। ফর্মাল ইনফর্মাল দুইভাবেই ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করো, অর্থাৎ নিজের ভাষাতেও নিজের মতো করেও করো, বইয়ের মতো করেও করো। তারপরে মিটিং পিপল ফ্রম ডিফারেন্ট এরিয়া অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্লোরিং হাউ দে ইউজ ম্যাথামেটিক্স ইন দেয়ার লাইফ, এটাও ঠিক আছে। দেখি মিটিং পিপল ফ্রম ডিফারেন্ট এরিয়া অফ এমপ্লয়মেন্ট, বিভিন্ন এরিয়া থেকে যেখানে মানুষজন এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত, জীবিকার সঙ্গে যুক্ত। এক্সপ্লোরিং হাউ দ্য ম্যাথামেটিক্স ইউজ,
কিভাবে তারা ম্যাথামেটিক্স ইউজ করছে তাদের জীবনে। কেউ ব্যাংকে জব করে, সে কীভাবে ম্যাথ ব্যবহার করছে, কেউ কৃষি কাজ করে, সে কীভাবে ম্যাথামেটিক্স ব্যবহার করছে, কত কেজি সার দেবো, এটাও ভালো জিনিস। তারপরে রয়েছে কালেক্টিং, সংগ্রহ করব, অর্গানাইজ করব, রিপ্রেজেন্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডেটা ইন ডে টু ডে লাইফ। জিনিসপত্র কালেক্ট করা, সংগ্রহ করা, ইন্টারপ্রেটিং ডেটা ইন ডে টু ডে লাইফ, এটাও তো ঠিক আছে। তাহলে এদের মধ্যে যদি আমি সব থেকে নট বলেছে, এদের মধ্যে যদি আমি নট নিই, কোন জিনিসটা নয়, সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে দুয়েরটা, যেহেতু নট নেগেটিভ বলেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হবে দুয়েরটা, কারণ এর মধ্যে ইনফর্মাল কথাটা রয়েছে। আবার সেই জিনিসটাকে আমরা রাইটিং করছি, লিখছি, তো যে জিনিস আমরা লিখবো সেটা হয়তো মানে মুখে বললে বেশি মনে রাখতে পারবো, প্র্যাকটিস করলে বেশি মনে রাখতে পারবো, লিখলে শুধু খাতার মধ্যেই রয়ে যাবে। ঠিক আছে, উত্তরটা আমাদের বি হবে, কারণ ইনফর্মালও রয়েছে এর মধ্যে। ইনফর্মালটা নেগেটিভ টার্ম আমরা জানি। তারপরে রয়েছে 22 হেক্টোমিটার। তাহলে আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, যেহেতু তো মিটারই বলেছে আর দেখার দরকার নেই। কিলো, হেক্টো, ডেকামিটার। তাহলে হেক্টোমিটার থেকে মিটারে যাব, তার মানে 100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 22 ইন্টু 100 প্লাস ডেকামিটার থেকে মিটারে যাব, ডেকামিটার থেকে মিটার, তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই 10। তাহলে এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 22,000, এখানে হয়ে গেল 80। তাহলে আনসার হয়ে গেল 2280। কোথায় রয়েছে 2280? 22, এই যে এটা হয়ে গেল আনসার, ডেটটা। ঠিক আছে, 2280। যাদের যাদের কোয়েশ্চেনগুলি করার এটাই মেন উদ্দেশ্য, যে কোথায় কোথায় কী রয়েছে দেখব, মানে সেগুলি আবার আসতে পারে সেরকম টাইপের প্র্যাকটিস করব। তারপরটা কি রয়েছে, ওপেন আর কার্সিভ, ওপেন আর ক্লোজ কার্সিভ। আচ্ছা, ওপেন আর ক্লোজ কার্সিভ মানে কি? কার্সিভ মানে হলো ব্যাঁকা ব্যাঁকা দাগ, যে দাগগুলি এরকম করে বেঁকে যাচ্ছে এবং এই যে দেখো এখান থেকে কি এখানে মিলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে বের হওয়ার রাস্তা আছে, রাস্তা নেই। এখানে একটা পিঁপড়েকে ছেড়ে দিলাম, সে বের হতে পারবে না, এটাকে বলা হবে ক্লোজ কার্সিভ। ঠিক আছে, আর যেমন এইটা, এখানে পিঁপড়েটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, এটা হলো কিন্তু ওপেন কার্সিভ। এটা, তারপরে এটা, এরকম, এগুলি হলো কি ওপেন কার্সিভ। এই দুটো হলো দুটো জিনিস। ঠিক আছে, এবার কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, ম্যাথামেটিক্স টিচার ডিসকাস কনসেপ্ট অফ ওপেন অ্যান্ড ক্লোজ কার্সিভ ইন ক্লাস। ঠিক আছে, পড়ালো। বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে সি গেভ অ্যান এক্সাম্পল উইথ 4 পয়েন্ট, 4টে পয়েন্ট দিয়ে তিনি বুঝালেন। ইফ দ্য কার্সিভ ইজ ওপেন দেন নেচার অফ দ্য 4 পয়েন্ট। যদি কার্সিভটা ওপেন হয়, অর্থাৎ এরকম টাইপের হয়, তাহলে 4টে পয়েন্ট কেমন হবে? তার আগে তোমাদেরকে দেখাই নন কোলিনিয়ার আর কোলিনিয়ার কি, সার্চ করে দেখো। এক্ষেত্রে এই যে এ একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, তো এই যে এ ডি সি এরা কিন্তু কোলিনিয়ার পয়েন্ট। আবার দেখো এদিকে দেখো বি ডি ই এরাও কোলিনিয়ার পয়েন্ট, অর্থাৎ একই যেদিকে লাইন টানলে একটা লাইনের মধ্যে যদি 3টে পয়েন্ট পড়ে, সেই পয়েন্টগুলিকে বলবো আমরা কোলিনিয়ার পয়েন্ট। আর নন কোলিনিয়ার পয়েন্ট দেখো এ বি সি বা এ বি সি, এইগুলি দেখো এটা একটা লাইনের মধ্যে পড়বে না কিন্তু, তো এগুলিকে আমরা বলবো নন কোলিনিয়ার পয়েন্ট। যেমন এ ই, এই কটা, এটা কিন্তু নন কোলিনিয়ার পয়েন্ট, এখানে কিন্তু এরকম বাঁকা দাগ আসবে, স্ট্রেট লাইন আসবে না, এগুলিকে বলা হয় নন কোলিনিয়ার পয়েন্ট। ঠিক আছে, এবার আনসারটা দেখি, কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনে কী ছিল। কোয়েশ্চেন ছিল যদি তাদেরকে আমরা একটা নন কি পড়াচ্ছিলাম, হ্যাঁ, যদি টিচার তাদেরকে একটা ওপেন কার্সিভ পড়ায়, সেক্ষেত্রে 4টে পয়েন্ট কেমন হবে, এই 4টে পয়েন্ট কেমন হওয়ার দরকার। তাহলে ওপেন মানে কি, খোলা থাকবে, এরকম 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 থাকবে, এরকম থাকবে। তাহলে 3 অফ দেম মাস্ট বি নন কোলিনিয়ার, এটা 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 3টে নন কোলিনিয়ার হবে। অল আর কোলিনিয়ার, সব কটা কোলিনিয়ার হবে, অর্থাৎ সব কটা একটা লাইনে থাকবে। নাকি 2 অফ দেম মাস্ট বি কোলিনিয়ার, নাকি তার মধ্যে দেখো
এখানে মেনলি উত্তরটা আমার যা লাগছে অল আর কোলিনিয়ার, চারটেই একই লাইনের মধ্যে থাকলে ভালো হবে, তাহলে এটা কখনোই এরকম করে বেঁকে লেগে যেতে পারবে না। ঠিক আছে, এটা আনসারটা এটাই হবে। সিটেড আনসার দিলে না হয় দেখা যাবে তখন। তারপরে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে এটা 50, ছবিটা ভালো করে আঁকি। বলে দিয়েছে এটা 50 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত? ত্রিভুজে তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে এই দুটো যদি 30, কত 50 আর 30 কত হয়ে গেল? 50 30 হয়ে গেল 80, তাহলে 80 থেকে বাদ দাও, 100 ডিগ্রি উত্তর, 100 ডিগ্রি উত্তর। চলো পরেরটা দেখি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথামেটিক্স ইজ হায়ারার্কিয়াল ইন লেভেল দ্যাট আর লজিক্যালি স্ট্রাকচার্ড। ম্যাথামেটিক্স কিন্তু হায়ারার্কিতে চলে। এবার হায়ারার্কি তার মানে কি? হায়ারার্কি মানে হলো বংশ পরম্পরায়। যেমন সবার প্রথমে তুমি সংখ্যা পড়বে 1 2 3, তারপরে তুমি যোগ বিয়োগ পড়বে, যোগ না পড়ে তুমি কখনো গুণ পড়তেই পারো না, আবার বিয়োগ না পড়ে তুমি কখনো ভাগ পড়তেই পারো না, কারণ যোগ ভাগের সঙ্গে গুণের সঙ্গে যুক্ত, বিয়োগ ভাগের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে যেহেতু বলা হয়েছে ম্যাথামেটিক্স ইজ হায়ারার্কিয়াল, অর্থাৎ বংশগত, মানে পরপর হতে থাকবে, এটার পর ওটা এটার পর ওটা হতে থাকবে। তাহলে দেখি এবার যে কোনটা কারেক্ট বলা হয়েছে। কনসেপ্ট অফ ইন্টেজার্স নিডস টু বি ডেভেলপড বিফোর দ্য কনসেপ্ট অফ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। দেখো এইটা একটু কন্ট্রোভার্সিয়াল। ইন্টেজার্স মানে 1 2 3 4 এইসব বুঝাই না। ইন্টেজার্স বলতে সংখ্যার ভাগকে বোঝায়। যদি বলতো কনসেপ্ট অফ নাম্বার প্রয়োজন মাল্টিপ্লিকেশন ডিভিশন শেখার জন্য, তাহলে এটা পুরোপুরি ঠিক হতো। যেহেতু বলেছে ইন্টেজার বলতে তো মাইনাস থেকেও হয়, তো মাইনাস জানার প্রয়োজন নেই তোমাদের গুণ আর ভাগ শেখার জন্যে, তাই নয় কি? তাহলে এটা একটু কন্ট্রোভার্সিয়াল রয়েছে। তারপরটা দেখি, মাল্টিপ্লিকেশন ফলোজ বিল্ডস অন দ্য কনসেপ্ট অফ অ্যাডিশন। অবশ্যই মাল্টিপ্লিকেশন করার সময় আমরা কি করি? অ্যাডিশনই তো করি। ধরো 12 গুণ 12 করছি আমি, তাহলে 2 2 4 24। এইখানে আমরা কি করছি? এখানে হিসাব মতো এটা তো আমরা যোগই করে থাকি, এই লাইনে তো আমরা যোগই করে থাকি, তাই না? তাহলে মাল্টিপ্লিকেশন হয় অ্যাডিশন মানে কি? যোগের ওপরে, এটা একদম ঠিক। নাম্বার নিডস, তাহলে বিয়েরটা ঠিক, এখানে বি আছে হতে পারে, এখানে বি আছে হতে পারে, বি আছে হতে পারে, এটা উত্তর নয়। নাম্বার সেন্স নিড টু বি ডেভেলপড বিফোর দ্য কনসেপ্ট অফ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। অবশ্যই অ্যাডিশন মানে হলো যোগ আর সাবস্ট্রাকশন মানে বিয়োগ, এগুলির আগে নাম্বারের সম্পর্কে গুরুত্ব তৈরি করতে হবে, জানতে হবে। তাহলে সি এরটাও ঠিক, তাহলে এখানে সি নাই, এখানে সি নাই, উত্তর হবে এটা। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে যে এই কটা সংখ্যা রয়েছে, এদের মধ্যে তৈরি সবথেকে বড় আর সবথেকে ছোট 6 ডিজিটের সংখ্যা বানিয়ে তাদের ডিফারেন্স মানে বিয়োগ করতে বলেছে। তাহলে 5 1 0, তাহলে সব থেকে বড় সংখ্যা কীভাবে বানাবো? সব থেকে বড় সংখ্যা বানাবো, বড় থেকে ছোট সংখ্যাগুলি নেব। সবার প্রথমে 9কে নিলাম, প্রথমে 9কে নেব, 9 6 5 3 1 0, 9 6 5 3 1 0। আর ছোট সংখ্যাটা কীভাবে বানাবো? ছোট সংখ্যা না, জিরোটাকে প্রথমে নিয়ে নিও না, জিরোটাকে একটা ছোটোর পরও নেবো, যেমন 1 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 9, ব্যাস মাইনাস করে দাও, কত হয়ে গেল এখানে 1। কার শেষে 1 রয়েছে? সব কটা শেষে 1 রয়েছে। তারপরে দেখি এখানে তাহলে 1 ক্যারি হবে, 7 আর কয় 11, 7 আর 4 41 কার শেষে রয়েছে, এটা নয়, 41 নয়, এটা নয়, এখানেও 41, এখানেও 41। এরপরে দেখি আবার এক হাতে থাকলো, তাহলে এটা কত ছিল? 5, 6 আর কয় 13, 6 আর 7 13, কার শেষে 7 রয়েছে? বাবা, এরও শেষে 7 রয়েছে, বেশ করিয়ে দেখি তাহলে। 7 13 হাতে থাকলে একটা রেখে দিলাম, এখানে হবে 1, এখানে হবে 6, এখানে হবে 8, তাহলে আনসার হয়ে গেল বিয়েরটা, আনসার হয়ে গেল বিয়েরটা। চলো পরেরটা করি। দেখো পরেরটা মিসিং নাম্বারটা বের করতে বলেছি, তোমরা এইভাবে করার চেষ্টা করো না একদম, যে মাইনাস করে দেখি। খেয়াল রাখবে এগুলি হলো মৌলিক সংখ্যাগুলি মুখস্থ করে চলে যাবে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? দেখো 43 মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা 47, তারপরে 53, তারপরে 59,
59-এর উপর কত হবে 61, আনসার হবে 61। মৌলিক সংখ্যাগুলি করে চলে যাবে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের 24 সালের ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, ঠিক আছে। ভালো করে বুঝে নেবে, করে নেবে এবং এই টাইপের কোয়েশ্চেন সলভ করবে। থ্যাংক ইউ।